এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12ই ফেব্রুয়ারি উনি ভোট কেন্দ্রে ঢুকলেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন। যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন, তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। তা যদি মেনে নেন, তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? বাংলাদেশে 2টি প্রশ্ন দেখা গিয়েছিল। বিএনপি তখন গণঅভ্যুত্থানের প্রায় 2-3 দিনের মধ্যেই সমাবেশ করে তারা জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছিল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচন আমরা চাই, তবে এই গণ অভ্যুত্থান কেবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের হাত পরিবর্তনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, একটা নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার আর বারবার ফিরে আসবে না। এই জন্যই সংস্কার এবং রাষ্ট্র মেরামতের দাবি, যেটা দিয়ে ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব হবে বলে আমরা একমত হয়েছিলাম। ফলে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান, বিএনপি চেয়েছিল নির্বাচন। ফলে একটা সমঝোতায় আসা হলো ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেই সমঝোতা হলো সংস্কার। আমরা নতুন সংবিধান গণপরিষদের দাবি থেকে আমরা সংস্কার পরিষদের জায়গায় ঐক্যমত হলাম। বিএনপি ও নির্বাচনের জায়গা থেকে কিছুটা সরে এসে অনেকগুলো সংস্কারে ঐক্যমত হলো, বাধ্য হয়েও। সংবিধান এরা অনেকে বুঝে না, সুতরাং 2-1 জনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল পড়লো, পাকিস্তানে ছিলাম 50 বছর, 12 বছর, অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ, বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলো একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেব। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। যে কেন গণভোটের রায় সরকার গ্রহণ না করে সংকটের মুখে ফেলে দিল দেশটাকে। আমাদের যে কথাগুলো কেউ বলবে না, সেই কথাগুলো আমি একটু আপনাদের ধরিয়ে দিয়ে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইল, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে
তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদও বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার দুটো ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম আমার মনে আছে, আমি বলতাম এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে 2-3টি কথা বলি। আমি বলি কি, যে বর্তমান সরকারকে একটা ভূতে ধরেছে। এটা হলো শেখ হাসিনার ভূত। যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল, শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর থেকে সেই ভূত এখন বর্তমান বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার 15 বছরের শাসনামলকে যদি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়, তাহলে সেটা ছিল এদেশের জনগণকে নিয়ে উপহাস করা, জনগণকে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা, উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি পদ্মা সেতু আর মেট্রো রেল দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। এভাবে সর্বশেষ শেখ হাসিনার পতনের কফিনে সর্বশেষ যে ব্রেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক ভয়াবহ বিভৎস দৃষ্টান্ত। বলেছিল বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি। ভুলে যাওয়ার কথা নয়, আমার দেশের আত্মমর্যাদা সম্পন্ন 4 কোটি ছাত্র জনতা সেদিন রাতের অন্ধকারে বেরিয়ে এসে বলেছিল, আমি কে, তুমি কে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন জনগণকে অপমান করার পরিণাম? সেই শেখ হাসিনার জনগণকে অপমান করার ভূত এসে সওয়ার হয়েছে এখন বিএনপির কাঁধে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একবার জনগণের সার্বভৌমত্বের প্যারালাল এনে দাঁড় করানো হয় তাদের 2/3 সংসদের এই সার্বভৌমত্বকে। এখানে সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয়। বলেন নাই উনি যে এদেশের জনগণ তারা যে গণভোটে ভোট দিয়েছে, না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মূর্খ সাব্যস্ত করেন, এরপরে উনি মাস্টার সাজেন এই মূর্খ জনগণকে বোঝানোর জন্য। উনি মাস্টার সেজে এদেশের সংসদের 300 সদস্যকে আর এই 300 সদস্য যারা গোটা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে সংবিধান পড়ান মাস্টার সেজে। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। আপনারা জনগণকে অপমান করছেন, এই ভূত আসলে আপনাদের ঘাড়ের নতুন ভূত না, এটা শেখ হাসিনার ঘাড়ে সওয়ার হওয়া সেই পুরাতন ভূত আপনাদের কাঁধে এসেছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির একটা খুব আলোচিত দৃষ্টান্তর কথা বলে আলোচনা শেষ করছি। ওই যে একটা আপনার বন্টনের গল্প শুনিয়েছিলেন না, যে সিংহ
গাধা আর শৃগাল মিলে একটা শিকার করেছে। এরপরে সিংহ বলেছে, এখন তো শিকার করলাম গরু, হরিণ আর খরগোশ, এখন তিনজন মিলে শিকার করেছি, বন্টন না করে তো খাওয়াটা এটা বেইনসাফি দেখায়, কাজে একটা পদ্ধতি অনুযায়ী তুমি বন্টন করো। গাধাকে বন্টন করতে দিল, গাধা বন্টন করলো, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মাঝারো, আমি হরিণটা খাই, আর ওই পাতি শিয়াল ও ছোট ও খরগোশটা খাক। তো সিংহ এক চড় মেরেছিল, এক চড়ে তার ঘাড় উপরে পড়ে গিয়েছিল। এরপরে বলল যে, শৃগালকে বলল, তুই ভাগ কর। কেন মহারাজ, কি ভাগ করব? না না, আমি তো ভাগ ছাড়া খাবো না, আমি তো সিস্টেম ছাড়া খাই না, সাংবিধানিক পদ্ধতি বাস্তবায়ন হবে তারপরে সে আমি খাবো। শৃগাল বলল যে, আপনি গরুটা দিয়ে সকালবেলায় আপনি ব্রেকফাস্ট করবেন, হরিণটা দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর খরগোশটা দিয়ে আপনি ডিনার করবেন। জিজ্ঞাসা করলো, এত সুন্দর বন্টন তোরে শিখাইছে কে? তো শৃগাল বলে, ওই যে একটু আগে যে গাধার পরিণাম আমাকে এই উত্তম বন্টন শিক্ষা দিয়েছে। হাসিনার ভূত যার কাঁধে ভর করেছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে অনেক মানুষ বলতো যে খুব রাজনীতি বুঝে। আমি তখনই বলতাম যে হাসিনার মতো বেকুব রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। 70 বছরের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শৃগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ক্ষমতার মসনদে বসলে জনগণকে খুব ক্ষুদ্র মনে হয় না? ক্ষমতার মসনদে বসে শুনেছিলাম ইঁদুর নাকি নিজেকে সিংহের মতো ভাবে। আজকে বিএনপির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতার মসনদে বসার পর জনগণকে তারা ইঁদুর আর নিজেদেরকে সিংহের মতো ভাবছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, জনগণকে সম্মান করতে শিখো। গণভোটের যে রায়, বাংলাদেশে এটি ৪র্থ গণভোট আজকের আলোচনায় এসেছে। বাংলাদেশের তো নয়, বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। এরপরও যদি আমাদের আর কিছু বলতে হয়, আন্দোলনের মাঠে কথা হবে, রাজপথে আমরা তোমাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং 11 দলীয় ঐক্য যে অব্যাহত এই গণভোটের রায় কার্যকর করার জন্য যা যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। 11 দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস ইতিমধ্যে আগামী 24শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ এই গণভোটের রায় কার্যকর করেই ঘরে ফিরব। সকলকে সেই আন্দোলনের পথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কি নোট পেপার প্রেজেন্ট করা হয়েছে, আলোচকরা এ পর্যন্ত যত চমৎকার তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছেন, তাতে জাতির কাছে, দেশবাসীর কাছে পরিষ্কার, আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। বিএনপির তৈরি করার সংকটকে বিএনপিকেই সমাধান করতে হবে। পার্লামেন্টে যে সংকট, যে বিতর্ক, যে তর্ক, যে আলোচনা হওয়ার সুযোগ আছে, আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। ফলে বাধ্য হয়ে আমাদের জনগণের রায়, গণভোটের রায় কার্যকর করার জন্য 5 কোটি মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ, আমাদের সেখানেই যেতে হবে। এটি আমাদের বিরোধী দলের নেতা বলেছেন। তবে আমরা অনুরোধ করব, জনগণের ভাষা বুঝুন। সংবিধান শুধু আপনারাই পড়েন না, আপনারাই বুঝান না, পার্লামেন্টে একেবারে বই উঁচু করে বলেন জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো, এই বিধি, এই ধারা। আজকে সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা চমৎকার করে আলোচনা করলেন। এটা মনে রাখবেন, সরকারি দলকে বলবো, আপনাদের বাইরে সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ প্রচুর আছে। সেমিনার, গোল টেবিলের আলোচনার দিকে নজর দিন।
আপনাদের বাইরে আছে এক বিরাট বাংলাদেশ। সেই বাংলাদেশ বলছে আপনাদের এখন রিয়ালাইজ করার সময় হয়েছে। কেবল গত পরশুদিন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ বসে বলেছেন, হ্যাঁ গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটা বৈধ। প্রথম বলেছিলেন গণভোট বৈধ না, সংস্কার পরিষদ বৈধ না, প্রেসিডেন্টের অর্ডার বৈধ না। তো কেবল একটা বলছেন হয়ে গেছে তো বৈধ হয়েছে। আপনারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। মানুষের প্রশ্নের কি উত্তর দেবেন? জনগণ প্রশ্ন করছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি ক্ষমতায় আসেন, নির্বাচনের আগে তিনি উত্তরবঙ্গে আবু সাইদ মুগ্ধর কবর জিয়ারত করতে গিয়ে তো শেষ পর্যন্ত গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছে। কারণ মানুষ আমাদের প্রশ্ন করে, তাহলে প্রধানমন্ত্রী তো দেখলাম গণমাধ্যমে ভোটের দিন 12ই ফেব্রুয়ারি উনি ভোট কেন্দ্রে ঢুকলেন। ভোট কেন্দ্রে ঢুকলেন মানে আপনি হাতে ভোট দিয়েছেন। যদি তা দিয়ে থাকেন, হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হাতে ভোট দিয়েছেন, যে হাতে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। তা যদি মেনে নেন তাহলে আপনি তার বিরুদ্ধে এখন কথা বলেন, ওটাকে অবৈধ বলেন, ওটা বেআইনি বলেন, তাহলে কি আপনি আপনার দেওয়া ভোটকে অস্বীকার করবেন? আত্মপরিচয়কে আপনি ভুলে যাবেন, আপনি নিজের সিদ্ধান্তকে ইগনোর করবেন? আর তা যদি না হয় তাহলে আর একটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। জাতির কাছে সত্য স্বীকার করুন। পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমাদের আসল নেতৃবৃন্দ পার্লামেন্টে যারা লড়াই করছেন, আর অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি এইটাকে বলে শেষ করতে চাই যে সামান্য জিনিস, এখনো ক্ষমতার 5 বছরের অনেক দিন বাকি। শুরুতেই আপনি যে সংকট তৈরি করেছেন তা না করলে ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনাদেরকে সেই শিক্ষা নিতে হবে। তা না হলে যারা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের দিকে দেশকে নিয়ে গিয়েছিল তার পরিণতি থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। জাতির সামনে এখন জ্বালানি সংকট, এখন হামের সংকট, দ্রব্যমূল্য, রেমিটেন্স কিভাবে কমছে। ক্ষমতায় এসে 1.5 মাস পারেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। আজকে 11 দলীয় ঐক্যের এই জাতীয় সেমিনার আয়োজনের এটাই উদ্দেশ্য যে এই সেমিনারের যত বিদগ্ধ আলোচক যে মেসেজ দিলেন, আপনি কেবল বলেছেন হ্যাঁ গণভোট যেহেতু হয়েছে তাই বৈধ, তো এখন বলুন সংস্কার পরিষদ যেহেতু প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এটাও বৈধ। পরিষদের বৈঠক ডাকুন এবং জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে 2টি প্রশ্ন দেখা গিয়েছিল। বিএনপি তখন গণ অভ্যুত্থানের প্রায় 2-3 দিনের মধ্যেই সমাবেশ করে তারা জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা বলেছিলাম যে জাতীয় নির্বাচন আমরা চাই, তবে এই গণ অভ্যুত্থান কেবল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের হাত পরিবর্তনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি। ফলে রাষ্ট্র সংস্কারের দাবি ছিল এই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি, যেখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, একটা নতুন বন্দোবস্ত হবে, যেখানে স্বৈরাচার আর বারবার ফিরে আসবে না। এই জন্যই সংস্কার এবং রাষ্ট্র মেরামতের দাবি, যেটা দিয়ে ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব হবে বলে আমরা একমত হয়েছিলাম। ফলে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান, বিএনপি চেয়েছিল নির্বাচন। ফলে একটা সমঝোতায় আসা হলো ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেই সমঝোতা হলো সংস্কার। আমরা নতুন সংবিধান গণপরিষদের দাবি থেকে আমরা সংস্কার পরিষদের জায়গায় ঐক্যমত হলাম। বিএনপি ও নির্বাচনের জায়গা থেকে কিছুটা সরে এসে অনেকগুলো সংস্কারে ঐক্যমত হলো বাধ্য হয়েও। সেই জায়গা থেকেই গণভোট হলো। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সব কিছুই দেখছেন যে কীভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ। তারা বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই আদেশটা অবৈধ, যে জুলাই আদেশের ভিত্তিতে গণভোট তৈরি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ফলে তারা একটা বিরোধিতা তৈরি করছে, কারণ তারা জুলাই সনদকে তারা
তাদের নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে এবং এই সংকট তৈরি করেছিল বলেই গণভোটের প্রস্তাব এসেছিল এবং গণভোটের মাধ্যমে এটাও বলা হয়েছিল যে সংবিধান সংস্কার পরিষদ করা হবে, কারণ এই যে মৌলিক সংস্কারগুলা এগুলা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়, সেটার জন্য একটা গাঠনিক ক্ষমতা এই সংসদকে দিতে হবে, যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটাই হবে। কিন্তু আমরা দেখেছি সংসদে তারা নতুন করে একটা মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করছে জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব। জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐক্যমত কমিশনেই হয়েছিল। ফলে প্রধানমন্ত্রী এবং তাদের প্রতিনিধি হিসেবে ঐক্যমত কমিশনে সেই সময় যারা ছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সকলেই কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইশতেহার দেওয়া সেই ইশতেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এটা সকলের কাছে এটা স্পষ্ট হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আজকের এই সেমিনারটা আমাদের এই বিষয়ে করার দরকার ছিল না, করা উচিত ছিল না। আমাদের সেমিনার এখন করা উচিত ছিল আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি কিভাবে আমরা সামাল দিব, দেশের জাতীয় স্বার্থ আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষা করব, দেশের তেল সংকট, দেশের হাম দুর্যোগ আমরা কিভাবে সরকার বিরোধী দল একসাথে আমরা সহযোগিতাপূর্ণভাবে মোকাবেলা করব। আমাদের সেমিনার এখন এই বিষয়ে হওয়ার কথা ছিল। বিরোধী দলের নেতা প্রথম থেকে বলে এসেছেন আমরা দায়িত্বশীল বিরোধী দল হতে চাই, আমরা সরকারকে এই ধরনের জনস্বার্থ ইস্যুতে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কারণ 16 বছরের ধ্বংসযজ্ঞের পরে, এই অন্তর্বর্তী সরকারের পরে এই নতুন সরকার খুব সহজেই দেশের এই ধরনের সংকট সামাল দিতে পারবে না। এটা খুবই কমন সেন্স, এটা আমরা সকলেই জানি। গতকাল 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। ফলে এখানে আমি আর কথা বাড়াবো না। যারা আজকে এই সেমিনার আয়োজনে এসেছেন, বক্তব্য দিয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা নিব এবং আমরা সামনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং সরকারকে এখনও বলবো যে সময় আছে, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন, না হলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। ধন্যবাদ। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে। এখানে মুশকিল আছে। মুশকিল হলো এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না। সুতরাং 2-1 জনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল বললো, পাকিস্তানে ছিলাম 50 বছর, 12 বছর, অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ। বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলো একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেব। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার মাও বলেছে সংবিধান ছুঁড়ে ফেলায় দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাতে পারবেন। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না।
এখন যদি আপনি এটা না করেন তাহলে কি হবে, এফেক্টটা কি হবে? গতকাল আপনারা দেখেছেন পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফ মনে করলো আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে নেবে, আমেরিকাকে ডেকে নিল, ইরানের লোক তো আসলো। আসলে এটা তারা আমেরিকার একটা পলিসি ছিল যে তারা হেরে যাচ্ছিল, 10-12 দিন সময় নিল আবার রিগ্রুপিং করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইরানও মনে করলো মন্দ কি, আমরাও আমাদের জিনিসগুলি গুছাই নিই। এটার এফেক্টটা কি হবে? ইট ইজ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সূচনা। এটার যে সুদূর এটা আমাদের উপর এফেক্ট হবে। এখন আপনারা, আমি সাধারণ জিনিসের কথা বলি, মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কক, রেড কক বলে, ওটা 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় তো বৃদ্ধি পায় নাই। 5-6 কিলোমিটার লম্বা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। যেই লোকটা আগে মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন 2 বা 3টা ট্রিপের বেশি মারতে পারে না, বাকি সময় তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে বড়োয়ার সাহেব বলে গেছেন গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? এছাড়াও এটা তো হলো ইকোনমিক সাইডটা, বাইরে যে অশান্তিটা হবে এটা কিভাবে সামাল দেবেন? জনগণের মধ্যে অশান্তিটা সৃষ্টি যে হবে দ্রব্যমূল্যের কারণে, এটা সামাল দেওয়া সম্ভব হবে না। তারপরে আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।